সুধী দর্শক মন্ডলী কেমন আছেন আজকে? আপনারা সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে না তো? একদম অন টাইমে এসেছি। আজকে রোজার দিন। কেউ আছেন? দেখি কাউকে পেলে তারপর শুরু করব। ইউটিউবে কেউ আছেন? আছে কেউ কেউ। ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ইউটিউবে কাউকে দেখতে পাচ্ছি না, বাট ওনারাও সরগরম। আজকের বিষয় কাশি। কোন কাশিটি? করোনা কাশি। আজকে সেইটি নিয়ে চলুন কথা বলি। আমরা সবাই ভীষণভাবে ভয়ে থাকি এই সিজনে একটু কাশি হলে, যে এই কাশিটি কি করোনা কাশি কিনা। হ্যাঁ, তো এইটি নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে চলুন আমরা একটু নিউ ইয়র্ক নিয়ে কথা বলি, তারপর কাশি, তারপর কিছু মানবিক আবেদন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে মে মাসের 2 তারিখ বোধহয়। আমার জীবনে একটি বিশেষ দিন। আম, পরে আপনারা বুঝতে পারবেন হয়তো আরো কয়েকদিন পরে। যাই হোক, আসুন কথা বলি। নিউ ইয়র্কের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে, বেশ খানিকটাই ভালো আমি অবশ্যই বলবো। আমার যারা ক্রিটিক্স আছেন, যারা সমালোচনা করেন, তারা হয়তো বলবেন যে সিএনএন বলছে খারাপ সময় আসছে আর আপনি বলছেন ভালো। যাই হোক, আমি আমার আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে এই মুহূর্তে বা নিউ ইয়র্কের করোনা পরিস্থিতি অবশ্যই উন্নতির দিকে, আমি এবং ভীষণভাবে খুশি। মৃত্যুর মিছিল চলছে, কারণ হাসপাতালগুলো এখনো ভর্তি সেই রকম কঠিন কঠিন রোগীদেরকে দিয়ে। তো সময়ের সাথে বলা যাবে যে আমরা ভালোর দিকে এগুচ্ছি না খারাপের দিকে, কিন্তু আমার অভিমত এখন বেশ খানিকটা ভালো। এই মাসের 12 তারিখে যে লকডাউন খুলে দেয়া হবে বলে মনে করা হচ্ছিল, আমি বিশ্বাস করি আস্তে ধীরে তখন খুলে দেওয়া হবে। ফ্রন্টলাইন যোদ্ধা যারা, তারা আগে বেরোয় আসতে হবে। অর্থাৎ যারা হাসপাতালগুলোতে চাকরি করেন, যারা হেলথ সেন্টারগুলোতে চাকরি করেন, যারা গ্রসারিতে চাকরি করেন, যারা সার্ভিসগুলোতে চাকরি করেন, তারা আগে বের হয়ে আসতে হবে। তো এই বের হওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, সেটি আমি 2-1 দিন পরে এই বিষয়টি নিয়ে কথা বলবো। কিন্তু আজ আসুন কথা বলি এই করোনার কাশি নিয়ে। আমি কয়েকটি ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে করোনার কাশি কি জিনিস আর আমাদের এই কাশি কি জিনিস। আম, আমাদের আমার একজন রোগী, ওনাদের বাড়িতে কারোই করোনা হয়নি, কিন্তু 2-1 জন কাশি দিচ্ছেন, তাই ওনাদের বাড়িতে আত্মীয় স্বজনরা ডিসিশন নিয়েছেন কেউ আসবেন না। অর্থাৎ সিএনএন মিনস পলিটিক্স। আচ্ছা, শর্মা পরেশ। তো ওনারা কাশি দিচ্ছেন, এই জন্য ওনাদের বাড়িতে কেউ আত্মীয় স্বজন আসবে না। অথচ ওনারা কিন্তু গত 2 মাস একেবারে কোয়ারেন্টাইন। এইটি একটি এইটি এরকম পরিস্থিতিতে কেউ যদি 2 মাস বাড়িতেই থাকেন, করোনা কিভাবে ঢুকবে? করোনা কি নিজে নিজে তৈরি হবে? না, সেটি নয়। এই মুহূর্তে অ্যালার্জির একটি সিজন চলছে সারা বিশ্বব্যাপী। গাছে নতুন পাতা আসছে, বিশেষ করে নিউ ইয়র্কের বাজারে, নিউ ইয়র্কের মানে পরিবেশে নতুন গাছের পাতা আসে। আর এই সময়ে মানুষগুলো ভীষণভাবে ভুগতে থাকেন এই অ্যালার্জি জনিত সমস্যার কারণে। দেখা যাক, অ্যালার্জি জনিত সমস্যার নিয়ে আমি একটু পরে আসছি। আরেকজন আসছে 23 দিন পরে, উনি বের হয়েছেন। বের হওয়ার পরে ওনার খুসখুস কাশি। অ্যালার্জি এইরকমই হয়, এবং অ্যালার্জির কাশিটি সাধারণত আপনি বের হবেন বা ঘরে থেকেও জানালা যদি খুলে দেন, দেখবেন যে আপনার কাশি শুরু হয়েছে। এটি রাইট অ্যাওয়েতেই শুরু হয়। করোনার কাশি সাধারণত 6-7 দিন পরে শুরু হয়, রাইট অ্যাওয়েতে এটি শুরু হয় না। এইটি একটি। আরেকজন আমার রোগী আছে, ওনার 4 মাস ধরে ওনার কাশি, ভালো হচ্ছেন না, কোনোভাবেই ভালো হচ্ছেন না। মনে হচ্ছিল অ্যালার্জি, কিন্তু অন্য কোনো রোগ ছিল এটির পেছনে, আমার কাছে মনে হচ্ছিল। যাক, এর মধ্যে ওনার করোনা হলো, কোভিড হলো। আমার হ্যাপি বার্থডে আজকে মামুন রেজা? না তো। আচ্ছা, আব্দুল্লাহ, আমার একটা ফেক আইডির কথা ছিল, সেখানে বার্থডে ছিল, এটি ঠিক করে নিও ভাইয়া। তো এই 4 মাস ধরে ওনার কাশি, ওনার কিন্তু আমাদের এত লম্বা সময় কাশি, আমরা ডাক্তাররা সাধারণত তখন এটির পেছনে কোনো কারণ আছে কিনা সেইটি আমরা জানতে চেষ্টা করি। যাই হোক, ওনার এক্স রে করানো হলো, ওনার কোভিড-19 এর যে ফাইন্ডিং সেটি দেখা গেল।
কিন্তু তারপরেও কথা আছে, তাহলে 4 মাস কেন কাশি হলো? ওনার কোভিড হয়েছিল 1 মাস আগে, বাকি 3 মাস এই কাশির হিস্ট্রি কি হবে? অর্থাৎ ফুসফুসে শারীরিক অন্যান্য কারণেও আমার আজকে জন্মদিন না, শারীরিক অন্যান্য কারণেও কিন্তু এই ধরনের কাশি হতে পারে, যেটি আমরা মিস করতে চাই না। এইটিও মনে রাখতে হবে। শুধু যে এই সিজনে কোভিড বা অ্যালার্জি তা নয়, যে কোনো কাশি 3 সপ্তাহের বেশি হলে ডাক্তার সাহেবরা অ্যান্টেনা উঠিয়ে দেন এবং তারা চেষ্টা করেন জানতে যে এটির পেছনে আর কি কারণ আছে। যেমন কোনো ইনফেকশন থাকতে পারে, টিউমার থাকতে পারে, ইনফ্ল্যামেটরি লাং ডিজিজ থাকতে পারে, টিবি থাকতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, অ্যালার্জি হতে পারে, অ্যাজমা হতে পারে, সিওপিডি হতে পারে, অনেক রকমের কারণ আছে। আসল কথা হচ্ছে যে কোনো কাশি 3 সপ্তাহের বেশি হলে এইটির পেছনের কারণ সন্ধান করতে হয়। এইটি হচ্ছে আসল কথা। আর এই কারণে আর এই কারণটি খুঁজতেই ডাক্তার সাহেবেরা এক্স-রে করেন, ফুসফুসের টেস্ট করতে থাকেন। যাই হোক, আসুন এই 4 মাসের ভাইয়ার কাশির কথা বললাম। এরপর আসুন, একজন এসেছে শুধু কাশি, গত 2-3 সপ্তাহ বা 1 মাস, কিন্তু কোনো ধরনের জ্বর নেই, তার আর কোনো লক্ষণ নেই, শ্বাসকষ্ট নেই, কিচ্ছু নেই, তার বাড়িতে কোনো কোভিড নেই। তার কি? এটি হচ্ছে টিপিক্যাল এই সিজনের অ্যালার্জির সমস্যা, যেটি আমরা প্রতি বছর এই সময় সাফার করি। আমরা যখন প্র্যাকটিস শুরু করি নতুন প্রথম দিকে, দৈনিক 10 জন পেশেন্ট দেখতাম। হঠাৎ করে দেখলাম যে অ্যালার্জি জনিত অনেক রোগী চলে এসেছে, ডেইলি 30 জন রোগী আসা শুরু হলো। খুব খুশি হতাম, অ্যালার্জি সিজন আসে না কেন? আসলে আমাদের রোগীর সংখ্যা বেড়ে যায়, আয় রোজগারও বেড়ে যায়। এটি আমাদের পেছনের কথা। আমরা যারা নতুন প্র্যাকটিশনার ছিলাম বা এখন আছে যারা, তারা এই সিজনটির জন্য অপেক্ষা করে। এই সিজন আসলে আমাদের রোগী বাড়বে, আমরা আরেকটু পসার হবে, এই জিনিসগুলো আমরা ভাবতাম। এইটি এই সিজনাল অ্যালার্জি যেটি এখন চলে। আবার অনেকের অ্যালার্জি আছে ভেজোমোটর রাইনাইটিস, সামনে বলবো না সেটি নিয়ে। তো আসুন এই কাশি সম্পর্কে একটু কথা বলি। করোনার কাশি সাধারণত এক্সপোজার হওয়ার পরেই প্রথম 2-3 দিনে হয় না, এটি 5ম 6ষ্ঠ দিনে গিয়ে কাশি হয়। খুসখুস খুসখুস কাশি, সাথে গলা ব্যথা, জ্বর তো থাকবেই। এটি হচ্ছে করোনার একটি টিপিক্যাল লক্ষণ। কিন্তু যেটি অ্যালার্জির কাশি, যেটি নিয়ে আমি এখন কথা বললাম, যেটি এই মুহূর্তে প্রচন্ড আকারে থাকার কথা ছিল, আমরা করোনার ভয়ে আমরা এইটি নিয়ে কেউ কথা বলতে রাজি নয়। সেটি হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। গাছে নতুন পাতা আসে, পলেন আসে, এটির একটি আবরণ থেকে একটি অ্যালার্জি আসে, সেইটিকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। এইটির কারণে আমরা যখন শ্বাস নিই, শ্বাসের সাথে এই পোলেনগুলো ঢুকে, চোখে ঢুকে, কান চুলকায়, গলা চুলকায়, অনেকের শ্বাসকষ্ট হয়। এটিকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। সাধারণত যার হয় তিনি বোঝেন যে এটি আমার সেই অ্যালার্জি, আমি এবং ওই ওষুধটি খেয়েছিলাম। অনেকে আবার এই সিজন আসার আগেই ইনজেকশন নিয়ে বসে থাকতে চায়, যেটি আমি সাধারণত এনকারেজ করি না, কিন্তু এটিও অনেকে নিয়ে রাখে। অনেকে অ্যাজমার ওষুধ আগে থেকে শুরু করে দেয়। তো এর মধ্যে একটি মেসেজ হচ্ছে, কারো কারো সুপ্ত অ্যাজমা থাকে, সারা বছর খুব কম লক্ষণ থাকে, এই সময়টুকুতে দেখা যায় যে এটি বেঁকে বসেছে। তো এই সমস্ত অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আপনাদেরকে যদি অ্যাজমার স্টেরয়েড ইনহেলার দেয়া হয়ে থাকে, আপনারা সারাটি বছর নিতে হবে, এইটি মনে রাখবেন। আর অ্যালার্জিক রাইনাইটিস আর এই যে কোভিড অ্যালার্জি, এ কাশি, এটির মধ্যে পার্থক্য একটি, জ্বর হচ্ছে একটি পার্থক্য। কোভিড থাকে সাধারণত 14-15 দিন, তারপরে কাশি থাকে 3 সপ্তাহ, কিন্তু কোভিডের সাথে জ্বর থাকাটা অনেকটাই বাধ্যতামূলক, না হলে কোভিড বলার সুযোগ কম। আর অ্যালার্জিক রাইনাইটিস যেটিকে বলছি আমরা, সেটিতে কোনো জ্বর নেই, গলা খুসখুস কাশি, এবং যার হয় সে প্রতি বছর একই সময় প্রায় হতেই থাকে, অথবা সারাটি বছর তার এক ধরনের খুসখুস খুসখুস, গলা চুলকানো, চোখ চুলকানো চলতেই থাকে। এই দুইটির পার্থক্য গড়ে দিচ্ছে জ্বর এবং এটির লেংথ বুঝে, কতদিন হলো। মনে থাকবে আশা করছি, ভাই বোনেরা, মনে থাকবে কাশি? আচ্ছা, এখন কারো যদি কোনো অ্যালার্জি সিমটম কোনো দিন না থাকে, এই বছর অ্যালার্জি শুরু হলো, সেটি কোভিড হতে পারে? হ্যাঁ, থিওরিটিক্যালি হতে পারে, কিন্তু সাধারণত কোভিড থাকলে সিরিয়াস এই লক্ষণগুলো বেশ খানিকটা সিরিয়াস থাকে। জ্বর থাকবে, পাতলা পায়খানা হবে, 14 দিন জ্বর থাকবে, এই সমস্তগুলো। কিন্তু
অ্যালার্জিক রাইনাইটিস থাকে, খুসুর 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 খুসুর, গলা খুসখুস করছে, কানে খুসখুস করছে, কোনো জ্বর থাকবে না, গলা ব্যথা সাধারণত থাকে না। আশা করছি আপনারা ক্লিয়ার হচ্ছেন, তাই তো আমি যা বলছি? কারণ অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আমার কাশি হচ্ছে কি করব, কিন্তু কেউ কিন্তু উত্তরটি নিতে রাজি নয় যে এটি অ্যালার্জির কাশি। আচ্ছা, এটির সাথে যদি জ্বর চলে আসে তাহলে প্রথমেই যেটি করবেন, আপনি আইসোলেট করে ফেলেন, নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলুন। জ্বর অ্যালার্জির লক্ষণ নয়, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, মনে থাকবে সবার। আমি কিন্তু পরে প্রশ্ন করব, যারা দেখছেন, এই যে নুসরাত জাহান, জাহিদ ইসলাম, সবাইকে প্রশ্ন করব। হ্যাঁ, তুলি দত্ত, সবাইকে, যে অ্যালার্জির কাশি আর কোভিড কাশির পার্থক্য আমরা শুনছিলাম এবং পড়ছিলাম। আমি ফ্লাশিং করোনাতে যিনি থাকেন, প্রথমে এসেছেন, ওনাকেও প্রশ্নটি করব। আচ্ছা, যা বলছিলাম, তো অ্যালার্জির কাশি এবং এটি তো আমি এই আপনাদেরকে লেসনটি দিয়ে দিচ্ছি, যেন আগামী বছর এই একই সিজনে যখন একই বিপদে পড়বেন অ্যালার্জি নিয়ে, তখন আশা করি এই লেসনটি আবার আপনারা শুনতে পারবেন। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। আরেক ধরনের কাশি আছে, সেটি রাইনাইটিস, সেটিকে বলা ভেসোমোটর রাইনাইটিস, অর্থাৎ নাকের এখানে নাকের এখানে যেই রক্তের সঞ্চালন নার্ভগুলো আছে, রক্ত সঞ্চালনকারী যেই নালীগুলো আছে, এগুলো খুব সেন্সিটিভ থাকে কোনো অ্যালার্জেন যদি সাথে আসে। যেমন ধরুন, আপনি একটু স্প্রে ব্যবহার করেন, সেটি নাকে গেল, আপনার প্রচুর হলো, অথবা আপনি সকালবেলা উঠে আপনি পাটি রাখলেন মাটিতে, মাটিতে একটু ঠান্ডা, অনেকগুলো হাঁচি দিয়ে দিতে হয়। এই সেন্সিটিভিটি, এটাকে বলা হয় ভেসোমোটর রাইনাইটিস। তো এইটিও অ্যালার্জির মতোই, কিন্তু এটি সাময়িক সময়, অল্প কিছুক্ষণ থাকে, দিনের একটি অংশ, তারপর এটি চলে যায়। আচ্ছা, এখন তাহলে কাশি আমরা চিনে ফেললাম, এটির জন্য কি কোনো পরীক্ষা করার দরকার আছে? জি না। যদি জ্বর না থাকে, এটি কোভিড নয় জেনারেলি, তাহলে আপনার কোনো পরীক্ষার প্রয়োজন নেই। আপনি কিছু জীবন ব্যবস্থা কিছুটা পরিবর্তন করবেন। কিরকম পরিবর্তন করবেন? পরিবর্তন করবেন জীবন ব্যবস্থার, আপনার অ্যালার্জেন থেকে এগুলো হচ্ছে গাছের পাতা, তো আপনি গাছের নিচে কম যাবেন, এক। দুই, আপনি যদি সকালে কাজে যান, সকালে কাজে যাওয়ার সময় এই অ্যালার্জিটা বেড়ে যাবে, কারণ সারা রাত গাছের মধ্যে পাতা ছিল, পাতা থেকে পোলেনগুলো পড়েছে, পদার্থগুলো, আপনি সকালে এখান দিয়ে হেঁটে গেলেন, আপনার অ্যালার্জি অনেক বেড়ে যাবে। একটু নাক চোখ মুখ ঢেকে বের হতে হবে সকালবেলা যারা কাজে যান। আর যারা বাড়িতে থাকেন, তারা জানালাটি বন্ধ করুন, না হলে এই পোলেনগুলো বাসায় আসতে পারে। এটি একটি। এরপর যেটি হলো, বাহিরে কাপড় শুকাতে না দেওয়াই ভালো, কারণ এই পলেনগুলো এই সিজনে বাহিরে এগুলো উড়ে বাতাসের সাথে, কাপড়ের সাথে লেগে আপনার ভেতরে আসতে পারে, আপনার অ্যালার্জি বাড়াতে পারে। এরপর বাড়িতে যদি কার্পেট থাকে বদলে ফেলুন, বাড়ির ভিতরে যদি গাছ থাকে বদলে ফেলুন, কাপড় চোপড়গুলো নিয়মিত পরিষ্কার করুন, ধুলাবালি যেন বাড়িতে না জমে, সেই জন্য সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনাদেরকে অবশ্যই, সপ্তাহে 1 দিন বা 2 দিন অবশ্যই ক্লিন করতে হবে, কোনো ঝুল ধুলা এগুলো যেন না থাকে। এটি হচ্ছে প্রাথমিক ধারণা। তারপর আসে ঔষধের ব্যাপার। সবাই আমরা ওষুধ খেতে চাই, কিছু হলেই বাংলাদেশে স্যার আমি মন্টেয়ার খাচ্ছি, না, এটি ওষুধের ব্যাপার নয়। এখনো 85-90% মানুষ ওষুধ ছাড়াই ম্যানেজ করতে পারে। এটি এমন একটি রোগ যেটি অনেকের সাথে ছিল, সাথে আসবে, সাথে থাকবে। এখন এটির জন্য যদি আপনি একটি ওষুধ সারা জীবন নিজের সাথে নিয়ে নেন, তাহলে এটি অন্যায় হবে আপনার শরীরের উপর বলে আমি বিশ্বাস করি। ঔষধ আছে, যেমন H1H2 ব্লকার, এই H1 ব্লকার যেটিকে বলা হয় যে হিস্টাসিন, বাংলাদেশে যে এই টাইপের পিরিটন অথবা ডাইফেনহাইড্রোমেন, এই সমস্ত যে এইচ ব্লকার, সেগুলোর ওষুধ এই অ্যালার্জি মিডিয়েট হয় এই এই পাম্পটি দিয়ে। হ্যাঁ, তো এই জায়গাটিতে ব্লক করতে হয়। এরকম ডাইফেনহাইড্রামিন, লোরাটাডিন আছে, যেগুলো দিনে একবার খাওয়া হয়, অথবা বাংলাদেশে ফ্যাক্সও অনেকে খায়। ওষুধগুলো সাধারণত রাতে দেওয়া হয়, যেন যেন এটির যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটি যেন কম বোঝা যায়। এখন এই ওষুধগুলো কতদিন খাবেন? যদি খুব সিরিয়াস থাকে
তাহলে অল্প কিছুদিন 15 দিন বা 1 মাসের বেশি খাওয়া উচিত নয়। কারো কারো মাঝে মাঝে প্রয়োজন হলে খেতে পারেন। কিন্তু এই ওষুধগুলোতে একটা সমস্যা হচ্ছে আপনাদের ড্রাইভিং ক্যাপাসিটিটা একটু কমে আসবে, একটু ড্রাউজি লাগতে পারে। যারা মেশিনপত্র নিয়ে কাজ করেন তারা সাবধানে থাকতে হবে। এই ওষুধগুলো আপনাদের এই অ্যাবিলিটিকে নষ্ট করে। যারা বড় বড় মেশিন ট্রাক্টর চালাচ্ছেন তারা একটু বি কেয়ারফুল হতে হবে। এটিকে এই ওষুধগুলো আমি সবসময় বলবো সাময়িকভাবে ব্যবহার করার জন্য। আর এই ওষুধগুলো যদি কাজ না হয় তাহলে মন্টিলিউকাস নামে একটি ওষুধ যেটি ডাক্তার সাহেবরা ব্যবহার করেন তাদের পরামর্শে নেওয়া উচিত, তাও স্বল্প সময়ের জন্য। এই ওষুধটির সুবিধা হলো অ্যাজমাতেও এটি কাজ করে। এটি প্রদাহ নিরোধক একটি ওষুধ, লিউকোট্রাইন ইনহিবিটর। যাই হোক, এরপরও যদি দেখা যাচ্ছে যে 3 মাস এই ওষুধটি খাবার পরেও ভালো হচ্ছেন না এবং প্রতি বছর আপনাকে এটি ডিস্টার্ব করছে, তবে হয়তো একজন অ্যালার্জি স্পেশালিস্টের কাছে যে আপনারা চাইলে অ্যালার্জি স্পেশালিস্টের কাছে যে অ্যালার্জি টেস্টিং করতে পারেন, যে আপনার আসলে হচ্ছেটা কি সেটি বলতে হবে, জানতে হবে যে আপনার কোথা থেকে হচ্ছে। আপনার কি ধুলোবালি থেকে হচ্ছে, না পলেন থেকে হচ্ছে, না তেলাপোকা থেকে হচ্ছে, না রডেন্ট থেকে হচ্ছে, না মুরগি থেকে হচ্ছে, না পেট থেকে হচ্ছে, বিড়াল থেকে হচ্ছে। এই টেস্টিং গুলো করতে হবে। যদি দেখেন যে সাধারণ ওষুধগুলোতে কাজ না করে, আর এইরকম কিছু পদার্থ রয়েছে যেগুলোতে এই অ্যালার্জি টেস্টিং এর পরে আপনি চাইলে ইনজেকশন নিতে পারেন বৎসরখানেক অথবা 2 বছর, সেটিকে আমরা বলি ইমিউনোথেরাপি। সেটিও একটি লম্বা সময়ের চিকিৎসা। খুব কম মানুষের প্রয়োজন হয় এই ধরনের চিকিৎসার। ঔষধেই 90% মানুষ ভালো হয়ে যায়। তো আশা করছি সাধারণ অ্যালার্জি নিয়ে একটি ধারণা হলো। এই সিজনে যদিও কাশি, তার মানে এই নয় যে আপনার এইটি কোভিড অ্যালার্জি, কোভিড থেকে হচ্ছে। এটি হচ্ছে খুব সম্ভবত অ্যালার্জি থেকে, যদি জ্বর না থাকে। আপনারা পরিষ্কার নিশ্চয় ক্লিয়ার হয়ে গিয়েছেন আশা করছি। অনেকে আমাকে কনসার্ন আমি ভালো আছি কিনা এটি জানতে চাচ্ছে ইদানিং। অনেকে দেখতে চাচ্ছে যে বিকালের সেশনে আমাকে বিধ্বস্ত দেখায়। কিছুটা সত্য, কারণ সারাদিন আসলেই খাটুনি অনেক হয়। রাত্র 12টা-1টা পর্যন্ত মানুষের কল আসতেছে। কবে যে আমার ডাক্তার ভাইরা আসবেন তাদের চেম্বারগুলোতে, তাহলে হয়তো আমার কষ্টটা একটু কমবে। অনেকে আসতে শুরু করেছেন, আশা করছি এসে যাবেন। এটি এক। আবার বিকালের এই পর্বে দেখা যায় যে আমার লাইটেরও সমস্যা, যেই কারণে আমাকে একটু বিধ্বস্ত দেখায়। বাড়িতে লাইটের একটু ডিম আছে, সোডিয়াম লাইট। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন আমি বাংলাদেশে যাব কি না। প্রয়োজন হলে যাব। বাংলাদেশ যদি আমাকে আমার সার্ভিস নিতে চায় আমি যাব, অবশ্যই যাব, কেন যাব না। বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। আজকে কি করলাম চলুন এটি নিয়ে একটু কথা বলি। আজকে আমরা ডিক্লেয়ার করেছি যে আগামী 10 তারিখে মা দিবস, মাদার্স ডে, এটিকে আমরা সেলিব্রেট করব মেডিকেলি। এইবার যেহেতু কোভিডের সমস্যা এবং নিউ ইয়র্কে অনেক কর্মজীবী মায়েরা আছেন যারা কাজে যাবেন বলে চিন্তা করছেন, তাদের কাজে এতদিন বাড়িতে থাকার পরে অনেকে সাহস করছেন না কিভাবে কাজে যাবেন। এমনকি অনেকে যে অ্যান্টিবডি টেস্ট যেটি হয়, যারা অসুস্থ ছিলেন তাদের জন্য এই অ্যান্টিবডি টেস্ট করে বোঝা যায় যে তাদের ভিতরে ইমিউনিটি এসেছে কিনা। তো সেই টেস্টই করতেও যে অনেকে ল্যাবরেটরিতে যাবেন, সেই মানসিক ক্ষমতাও অনেকের নেই। তাই আমি এবং আমার যে স্বেচ্ছাসেবী দল, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা যারা কর্মজীবী মায়েরা আছেন, বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন কিন্তু কাজে যেতেই হবে, এই আগামী 1টি সপ্তাহ আমরা বাড়ি বাড়ি গিয়ে রোগী সেই মায়েদের রক্ত নিয়ে আসবো এবং রক্ত পরীক্ষা করে জানিয়ে দিব যে তাদের কি করতে হবে। আইডিয়াটি কেমন বলেন? এটি হচ্ছে মায়েদের প্রতি আমাদের এই স্বেচ্ছাসেবী দলের এবং আমার বিশেষ সম্মাননা। কুইন্সে আমার অফিস, তো কুইন্সেই শুরু করব প্রথমে, দেখি কতটুকু প্রয়োজন হয়, তারপরে না হয় অন্য জায়গায় যাব। আপনাদের কাছে কি মনে হয় যে এটি একটি ভালো উদ্যোগ? মায়েদের পাশে এবার দাঁড়াবো। আর যদি দেখি যে কর্মজীবী মায়ের সংখ্যা কম, যারা কেয়ার করছেন না, তাহলে যারা বাহিরে কাজ করেন না তাদের কাছে আমরা রিচ আউট করব। তবে যারা নিউ ইয়র্কের কুইন্সে থাকেন তারা যদি আমাকে SMS করতে চান যে আপনার জ্বর ছিল গত 10 দিন আগে এবং আপনি কর্মজীবী, তাহলে আমাকে SMS করবেন, আপনার অ্যাড্রেস দেবেন, আমার অফিস থেকে কোঅর্ডিনেট করে আমরা সেট করে নেব
কখন আমরা আসব। সাধারণত বিকাল ৩টা থেকে ৬টার মধ্যে আমরা আসব বলে আশা করি। আমার মোবাইলে এসএমএস করতে পারেন এইরকম পরিস্থিতি হলে যারা কুইজে থাকেন 718-844-3360 718-844-3360 মায়েদের জন্য এইটি স্পেশাল। আপনাদের জন্য আমি আছি সবসময়। আপনারা ছিলেন বলেই আমাদের ঘরগুলো ঠিক ছিল, আমাদের পরিবারগুলো এইরকম একটি কঠিন পরিস্থিতিতে সময়ে আমরা পার হতে পেরেছি আপনাদের অবদানের জন্যই। তাই এটি আমার পক্ষ থেকে একটি সম্মাননা আপনাদের প্রতি। আজ আমরা 55 জন নেপালি ছাত্র যারা নিউ ইয়র্কে থাকেন, তারা খুব বিধ্বস্ত। তারা আমাকে রিচ আউট করেছে যে তাদের খাদ্যের সমস্যা হচ্ছে, তাদের কাজ নেই, তাদের স্কুল নেই। তো এইটি তাদের পাশে আজ আমি দাঁড়িয়েছি। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি তাদেরকে 55 জনের খাবার দাবার, শুকনো খাবার দাবার কিনে দিয়ে এসেছি। এটি আমার জন্য একটি বিশেষ সম্মান আমি মনে করি। মানবতার কাজে যেহেতু নেমেছি, আমার কাছে সবারই দাবি আছে আমার কাছে। তাই তাদের কাছে আজ দাঁড়াতে পেরে আমি সত্যি বিধাতার কাছে কৃতজ্ঞ। তো আপনাদের সবাইকে যা বলছি যে আপনারা সবাই এগিয়ে আসুন এই মানবিক যুদ্ধে। আপনারা যারা আমেরিকাতে থাকেন অনেকেই চাচ্ছেন দেশে আপনারা কি করা যায়, অনেকেই কিছুই করতে পারছেন না। তো আমি বলবো যে আমাদের যে প্ল্যাটফর্ম আছে coronaseva.com, সেইটির মাধ্যমে আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন। অনেকেই আমাকে রিচ আউট করেছেন। সেদিন আমরা যখন খাদ্যদ্রব্য দিচ্ছিলাম তখন অনেকে রিচ আউট করেছেন, আমি আপনার খাবার দাবারগুলো পৌঁছে দিতে চাই। আমি দিয়েছি, একজনকে 20টি প্যাকেট দিয়েছি। আমাদের লিস্ট ছিল, লিস্ট মোতাবেক তারা দিয়ে এসেছেন। তো এরকম অনেকেই চাচ্ছেন আমাদের সাথে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে। তো coronaseva.com ওয়েবসাইটে গিয়ে আপনারা চাইলে ভলান্টিয়ার হতে পারেন আমাদের সাথে। বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলি, মা বোনেরা আপনারা প্লিজ মাস্ক বানান বাড়িতে এবং আশেপাশের হাসপাতালগুলোতে দিয়ে আসুন। যারা হাসপাতালগুলোতে কাজ করেন, যে কোনো রোগী ঢোকা মাত্র এইরকম মাস্কগুলো যদি আপনাদেরকে কোনো মা বোন দিয়ে থাকেন, সবাইকে একটি করে গিফট করুন। হাসপাতালে ঢোকা মাত্রই মাস্ক পরতে হবে, এটি একটি নিয়ম। আর যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন তারা তো তাদের কাজ করছেনই এবং করবেনও বলে আমার বিশ্বাস। আপনাদেরকে ছাড়াই আমরা আসলে টিকবো না, এটি আমি বিশ্বাস করি। তবে নিউ ইয়র্কের অবজারভেশন থেকে বলে মনে হচ্ছে যে আগামী সপ্তাহে যখন খুলে দিবে, আমার মনে হয় যে আমাদের উপর কাজও কিছুটা কমে আসবে, দায়িত্ব কিছুটা কমে আসবে। লাইভে হয়তো আসবো দিনে একবার, স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোকে কিছুটা কমিয়ে আনবো। আমি ইচ্ছাকৃতভাবেই মানুষকে স্বাভাবিক জীবনে আসতে সুযোগ করে দিতে হবে। সেই জন্য আগামী সপ্তাহ থেকে হয়তো আমাকে স্বেচ্ছাসেবক কাজগুলো কম দেখতে পাবেন সামনে। কিন্তু আমি এই জায়গাতে আছি, ছিলাম, আছি, থাকবো। আমি সব সময় স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। কাজগুলো আমি নিজের অন্তরালেই করে যাব। আরেকটি ঘোষণা খুব শীঘ্রই দিব আমি, যে এই যে একটি মানবিক পরিবেশে আমি কাজ করলাম এতদিন, আপনারা হয়তো সামনে দেখেছেন, অনেকে বলছেন আপনি হিরো, আপনি সুপার হিরো, আপনি মানুষ না, আপনি দেবতা। এগুলো কিছু নয়। আমি বিশ্বাস করি বিধাতা আল্লাহ তাআলা আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন। হয়তো কোনো একটা কারণে আমার মতো একজন পাপী মানুষকে ওনার পছন্দ হয়েছে বলে মনে হয়েছে, অথবা আমাকেই ওনার মনে হয়েছে যে আমি এই কাজগুলো করব ওনার হয়ে। তো এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের পাশে যতদূর সম্ভব থেকেছি। আমার ভুল ত্রুটি ছিল, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই নিয়ে সামনে আরো বলবো। অনেকে সম্বর্ধনার হাত বাড়িয়ে দিচ্ছেন, অনেকে আরো অনেক কিছু চেষ্টা করছেন, কিন্তু আমি আসলে একজন পেশায় চিকিৎসক। আমি সত্যিকার অর্থে আমি একজন মনে প্রাণে চিকিৎসক এবং মানবদরদী মানুষও। সো আমাকে এই বলয়তেই থাকতে দিবেন আপনারা, আমি সেইটি আশা করি। আমি চিকিৎসা পেশায় নিয়োজিত থাকতে চাই, পাশে অন্য কিছু যদি করি সেটি আমার ইচ্ছাই হবে। কিন্তু আপাতত আমি কোনো সম্বর্ধনার, আমি আগে থেকেই বলে দিই যে কোনো অ্যাওয়ার্ড সম্বর্ধনা আমি আসলে প্রস্তুত নই মানসিকভাবে। আমি কোনো সম্বর্ধনা মানুষ থেকে নেবার জন্য এই কাজগুলো করিনি, আমি আল্লাহকে খুশি করার জন্য করেছি। আপনারা যেন আমাকে দোয়া করবেন শুধু, যেন আমি যেন এই কাজটি করে যেতে পারি সারা জীবন আপনাদের পাশে থেকে, এতটুকুই। আসুন কিছুটা প্রশ্নের উত্তর নিই, তারপর না হয় আমরা সবাই নামাজ পড়তে চলে যাব। আমি এই ইউটিউব ভাইয়েরা আছেন, আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসুন ফেসবুক থেকে প্রশ্নগুলো আগে নিই।